বিশ্ব এই মুহূর্তে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে বাংলাদেশ দূরে নয় উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব সংকট মোকাবেলায় সংঘর্ষ নয়, সহযোগিতাই সবচেয়ে জরুরি। ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মকর্তাদের রাষ্ট্রের নীতিগত উৎকর্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রের নীতি ও কৌশলগত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য এনডিসি কোর্সের আয়োজন করা হয়, যেখানে রাষ্ট্রের নির্বাচিত উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা অংশ নেন। 2024 সালের এনডিসি কোর্স শেষ করা কর্মকর্তাদের মাঝে বুধবার সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন ছাড়াও 18টি বন্ধুপ্রতিম দেশের 33 জন সামরিক কর্মকর্তা এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। এর আগে মিরপুর সেনানিবাসে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং এনডিসির কমান্ড্যান্ট প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা এনডিসি থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. I wish that your year-long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশি বিদেশি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার বাইরে নয়। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স 2024 শেষ করা বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আর বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠক হবে। কোন রাজনৈতিক দলের সাথে কখন বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। এর আগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা কেমন প্রতিবেশী যারা প্রতিবেশী রাষ্ট্রের হাই কমিশনে আক্রমণ করে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, এদেশের হিন্দু মুসলমান মিলে দিল্লির দাসত্বকে ভেঙে দেবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই পদযাত্রা কর্মসূচি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে পূজা উদযাপন ফ্রন্টের নেতারাও দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি করেন। ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, দেশের সব ধর্ম বর্ণের মানুষ মিলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে
যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, বুকার স্বর্গে বাস করছে। আমরা হিন্দু মুসলমান, আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব। এদিকে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সমাবেশে দলের মহাসচিব বলেছেন, বাংলাদেশের প্রতি ভারতের এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো। বন্ধুগণ, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুন এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন বলেন, এই দুই আসামির প্ররোচনায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। অন্য একটি মামলায় তারা দুজন গ্রেফতার ছিলেন। বুধবার তাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগামী 17 ডিসেম্বর তাদের পুনরায় হাজির করারও নির্দেশ দেওয়া হয়। সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে প্রায় 70 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 25 জনকে। বাকিদের গ্রেফতার করা জরুরি বলেও মনে করেন তারা। এখনও অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক সচিবকেও ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এই কথা জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার স্বাধীনতাকে সমর্থন করে। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রশ্নে ওই মুখপাত্র জানান, বাংলাদেশের আইন অনুযায়ী এবং সংবিধানে নাগরিকদের যে অধিকারগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধান করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পালিয়ে যাওয়া ২,০০০-এরও বেশি আসামির মধ্যে এখনও প্রায় ৭০০ আসামি গ্রেফতার হয়নি। এর মধ্যে ১১ জন শীর্ষ সন্ত্রাসী এবং আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ সংগঠনগুলো ১৭৪ জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। সকালে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার অতি পুরনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এ সময় গত ৩ মাসে দেশের সর্বমোট ৬৯টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য ২৪ ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে ১১ শীর্ষ সন্ত্রাসী। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ৭০ জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে ১৭৪ জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে ১১ জন মুক্তি পেয়েছেন। জানান, পালিয়ে যাওয়া ২,২০০-র মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ১,৫০০ আসামিকে। পুনরায় গ্রেপ্তার হয়েছেন ১৫০০-র মতো, অ্যারাউন্ড ৭০০+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের সন্ত্রাসী হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা নার্স কর্মচারী ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেশ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে জুলাই আগস্টে শহীদ হওয়া ছাত্রদের নামে নামকরণ করার দাবি করেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন পদে বহাল তবিয়তে থাকা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর ডিএনএ টেস্ট পরিবারের সাথে মিলেছে, তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট স্থানে দাফনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তার দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করা হয়। পরে ডিএনএ টেস্টের ফলাফল তার পরিবারের সঙ্গে মিলেছে বলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়, যে জন্য আদালত পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে নির্দেশ দেয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের আসাদুল হকের পরিবারের দিন কাটছে নিদারুণ কষ্টে। 2 জন যমজ কন্যা সন্তান আর সদ্য নবজাতক কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার, চাইছেন সরকারের সহযোগিতা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। তুমি দাও মুখে না কপালে। ছবিটি কেবলই স্মৃতি। কপালে দাও। বাড়িতে এলে যমজ 2 কন্যা আফিয়া আর আফরাকে নিয়ে দিন কাটত আসাদুলের। নাকে ছোট্ট 2 শিশু জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। 7 নভেম্বর আরেক কন্যা সন্তানের বাবা হলেন শহীদ আসাদুল হক। 3 কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন আসাদুল হকের স্ত্রী। কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। অল্প বয়সে বিধবা হলাম বা 3 বাচ্চার মা হইলাম, এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? আমি তো আমার কোনো কর্ম নাই যে আমি কাজ করে খেয়ে সেই বাচ্চাগুলোকে খাওয়াবো। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি যেন আমার বাচ্চাগুলো ভালোভাবে মানুষ করতে পারে, ও নিজে থাকতে পারে, ও মা ও আগলায় রাখবে। আমি আর কতদিন থাকবো? ঢাকায় রিকশা চালাতেন আসাদুল হক বাবু। সেই উপার্জন দিয়ে কোনোভাবে চলত পরিবার। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন বাবু। তখন তার স্ত্রী ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়েছিলেন গ্রামে ফিরে আসতে। আসলেন ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে।
তিন কন্যা সন্তানকে যেন মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন সেজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আসাদুল হকের স্ত্রী। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারত সব পণ্যই স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশে রপ্তানি করবে। দুপুরে সচিবালয়ের সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা জানান তিনি। সিন্ডিকেটের কারণে দেশের সয়াবিনের দাম হঠাৎ বেড়ে গেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছে সরকার। একই সাথে চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশে চাল রপ্তানি করবে না এমন বক্তব্য রাজনৈতিক, এটার সাথে বাণিজ্যের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করছি না। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো। সো এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, বাম গণতন্ত্র জোট, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিয়েছে। তবে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল এই বৈঠকে অনুপস্থিত রয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আরও খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, রাজনৈতিক দলগুলোর কারা কারা এই বৈঠকে আছেন একটু বিস্তারিত জানাবেন, আর কি তথ্য আছে আপনার কাছে? বাবু, জাতীয় ঐক্য ডাক দিতে সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4টা নাগাদ এই ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে 44টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল ছাড়া মোটামুটি সব রাজনৈতিক দল অংশ নিতে আমরা দেখেছি। বিকাল 3টা থেকে আমরা দেখেছি বিএনপি, জামাত, এনপিপি, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে সেসব দলের নেতৃবৃন্দরা ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং 4টার দিকে প্রধান উপদেষ্টা যখন এই ফরেন সার্ভিস একাডেমিতে আসেন পরপরই বৈঠকটি শুরু হয়। আপনাকে জানিয়ে রাখি বাবু, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন বৈঠকে অংশ নিতে, কিন্তু এখানকার যে লিস্ট রয়েছে সেই লিস্টে সেই দলের নাম না থাকায় তারা বৈঠকে অংশ নিতে পারেননি। আমরা যেটুকু জানি যে বৈঠকে দেশের চলমান সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, এবং দেশের স্বার্থে দেশের যেসব চলমান ইস্যু রয়েছে সেসব ইস্যু ডিঙিয়ে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার একটা আহ্বান তিনি এই বৈঠকে জানাবেন। তো বৈঠক শেষে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যখন বের হবেন তখন আমরা তাদের সাথে কথা বলে জানতে পারবো ভিতরে বৈঠকে কি আলোচনা হয়েছে। বাবু, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ভিন্ন ধর্ম ও জাতি থাকলেও সবার পরিচয় বাংলাদেশি, এমনটা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের যেসব সম্পদ বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। চট্টগ্রামে দলের কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে দেশে, তবে সবাই
বাংলাদেশি। এখানে আমরা যে রেইনবো নেশন কথাটির অর্থ বলেছি, অর্থাৎ এই আমাদের ৫৫,১২৬ বর্গমাইল এলাকার মধ্যে আমরা যারা আছি আমাদের একটি মূল পরিচয়, সেটি হচ্ছে আমরা সকলে বাংলাদেশি। আপনি যেটা বলেছেন যে একটি শান্তি চুক্তি করা হয়েছে কিন্তু হয়নি, তার মানে পরিষ্কারভাবে এই চুক্তিটি প্রমাণিত করে যে এটা প্রকৃত শান্তি চুক্তি হয়তো না, অথবা এই চুক্তির মধ্যে কোনো সমস্যা আছে। ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে তবে তাও যুক্ত করা হবে। যদি কোনো বিষয়ে কোনো একটি দফার ব্যাপারে বেটার কোনো কিছু থাকে যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেশের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব। ফ্যাসিবাদীরা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের লুটপাটের খেসারতে ভুগতে হবে গোটা জাতিকে। লোপাট হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার কথাও বলেন তিনি। আন্তর্জাতিক ভাবে যে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো। বিগত 15 বছরে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশাবাদ তারেক রহমানের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে ভারত, তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা সংবাদ প্রচার বন্ধের দাবি জানানো হয়। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ধর্মীয় আচার পালন করতে ইসকনের ৭৫ সদস্য ভারতে গেছেন। ইসকন সদস্যরা ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও বাগেরহাট সহ বিভিন্ন জেলা থেকে আসা। ঢাকা সাভারের ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী নেতৃত্বে ৭৫ জন ইসকন সদস্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৩টি বাসযোগে বেনাপোল ইমিগ্রেশনে আসে। পরে ওসি ইমিগ্রেশন ঢাকায় এসবি হেডকোয়ার্টারে যোগাযোগ করলে যাত্রীদের ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়। ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবি ও ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় দুদেশে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলেও বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি, রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকালে দেখা যায় বেনাপোল পেট্রো পাম্প দিয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে এপারে ঢুকছে একের পর এক ট্রাক। পণ্য খালাসের পর স্বাভাবিক নিয়মেই ফিরছে ট্রাকগুলো। ভারতেও যাচ্ছে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক। তবে দুদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দীর্ঘ হলেও আমদানি রপ্তানিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রী চলাচল করছে। সকালে বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ওপার থেকে দেশে ফেরেন। ভারতে রপ্তানির জন্য মাছ নিয়ে ১০-১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান অপেক্ষমান বন্দরে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত আলিফের বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে দেখা করে তিনি কথা জানান। এর আগে আলিফের কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলিফ হত্যার বিচার দ্রুত করতে আইনি কাঠামোর মাধ্যমে সবকিছু করা হবে। ওই দিনের ঘটনায় সংশ্লিষ্ট সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে সনাতনী কেউ কেউ আইনি সহায়তা না পেলে তাও খতিয়ে দেখা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এখানে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। প্রত্যেক মানুষেরই অধিকার আছে আইনি সহায়তা পাওয়া। সুতরাং তারা যদি মনে করে যে তাদের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে, ওইটা আমরা খতিয়ে দেখব। জাতীয় প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বিরোধী যেসব প্রোপাগান্ডা ভারত চালাচ্ছে তা একসাথে মোকাবিলারও সিদ্ধান্ত হয় বৈঠকে।
মইদুল ইসলামের রিপোর্ট। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিকেল 4টায় শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের চলমান রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে নিয়ে আসে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। এছাড়া বৈঠক শেষে কথা বলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার, তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী সপ্তাহে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনায় মিথ্যা তথ্যের বিষয়ে যুক্তরাজ্য হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টেও বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে ভুল তথ্যের কথাও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। তারপরে জিজ্ঞেস করেন, এর আগে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট, এটা খুব স্পষ্ট যে আমরা চাই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড় সড়ো। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ার সাথে ফরেন অফিস কনসালটেশন হবে 9 বা 10 তারিখে। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। রায়ের তারিখ আগামীকাল জানাবেন বলে জানিয়েছে আদালত। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের এই সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। গত আগস্টে পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। 3.5 বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত সাবেক এসপি বাবুল আক্তার। বুধবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
ঘটনার সময় বাবুল আক্তার পেশাগত কাজে ঢাকায় অবস্থান করলেও অভিযোগ ওঠে পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনি দিয়ে বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে খুন করিয়েছেন। এই ঘটনায় মিতুর বাবা একটি হত্যা মামলা করলে 2021 সালের 12 মে গ্রেফতার হন বাবুল আক্তার। পরবর্তীতে 2016 সালের 6 সেপ্টেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত 27 নভেম্বর হাইকোর্ট তার জামিনের আদেশ দেন। বিসিএস পরীক্ষার আবেদন ফি 200 টাকা করা হয়েছে ও মৌখিক পরীক্ষা 200 এর বদলে 100 নম্বরে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সন্ধ্যায় সচিবালয়ে এসব জানান তিনি। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও চাকরিতে আবেদন ফি 200 টাকা নেবার অনুরোধ জানান সচিব। পিএসসিতে অ্যাপ্লিকেশন করতে গেলে এই 47 বিসিএসে 200 টাকা। এবং আর একটা বিষয় ছিল, আমরা হয়তো মনে করেছিলাম যে এটা কম না। যারা আমাদের ট্রিপল প্রতিবন্ধী ছিলেন এদের আলাদা একটা ছিল 100 টাকা, সেটা কমিয়ে 50। এই 50 মানে কি, তারা যে টাকা দিত এর অতিরিক্ত এই টাকাটা দিত, অর্থাৎ তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। আজকে থেকে এই অতিরিক্ত টাকাটাও দেওয়া হবে না, এটা ফ্ল্যাট রেট। এই 47 বিসিএস থেকে যেই বিসিএসে অ্যাপ্লাই করবে 200 টাকা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারীর বাংলাদেশে পণ্য রফতানি বন্ধের হুমকি, রাজনৈতিক বক্তব্য ও ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বাজারে হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে গেছে স্বীকার করে চাঁদাবাজির সিন্ডিকেট সবাই মিলেমিশে করে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা চলছে দু দেশেই। জাকিগঞ্জ সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানিও আটকে দেয়া হয়। এমন বাস্তবতায় ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সামনের দিনে আর কি প্রভাব পড়তে পারে? বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না, ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। এরই মধ্যে হঠাৎ করেই বাজারে সরবরাহ কমেছে সয়াবিন তেলের 5 লিটারের বোতলের। কেন আবারও এমন, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণে কতটা পদক্ষেপ নিতে পারল অন্তর্বর্তী সরকার? সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে বাইরে, এটা আপনারা, আর আপনার সিন্ডিকেটটা কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে, কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সিন্ডিকেট এক জায়গায় না, চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। মানে চাঁদাবাজি করবে সবাই মিলেমিশে আর। বৈঠকে আরও চাল, মসুর ডাল ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।